আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পেঁয়াজের দাম এ সময় একটু বেশি থাকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়েছেন বাণিজ্য সচিব ও মন্ত্রী। এই ইসি সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য সাবেক কমিশনার শাখাওয়াতের। মাহবুব তালুকদার নিজেই একটা সমস্যা বলেছেন ওবায়দুল কাদের। ঢাকায় গরমের তীব্রতা 50 বছরে বেড়েছে 3 থেকে 4.5 ডিগ্রি, স্বাস্থ্য ঝুঁকি চরমে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 1 মাসের মধ্যে বাজারে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, মজুদ থাকলেও ভারত থেকে আমদানির সংখ্যা ও নতুন পেঁয়াজ বাজারে আসার সময়টাতে দাম একটু বেশি থাকবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখার চেষ্টা সরকারের রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশের বাজারে অনেকটাই লাগামহীন নিত্যপণ্যের দাম। গত এক সপ্তাহে কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁঝ দুটোই বেড়েছে। নিয়ন্ত্রণে নেই চাল, ডাল, ভোজ্য তেল সহ সবজির বাজারও। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে বাণিজ্য সচিব বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাজুক অবস্থা থাকলেও পেঁয়াজের দাম আর বাড়বে না। নিত্যপণ্য নিয়ে কেউ যাতে কারসাজি করে দাম বাড়াতে না পারে সেজন্য নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। যথেষ্ট পেঁয়াজের মজুদ আছে দেখা যাচ্ছে, তবে আপনারা জানেন যে এই সময়টা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা লিন পিরিয়ড। এই সময় উৎপাদন হয় না, সাধারণত হলেও খুবই কম হয়, এবং যে উৎপাদনটা হবে সেটা কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন যে এটা নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে। তো তার আগে এই 1 মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। সার্বিকভাবে আমরা আশা করছি যে যে মূল্য পরিস্থিতি আছে বা মজুদ, সেটা হয়তো অবস্থা এর থেকে আর বেশি খারাপ হবে না। বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পরিস্থিতি বিবেচনায় কিছু পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহারের সুপারিশের কথাও জানানো হয়েছে বৈঠকে। চীনের উপরে স্যার যেটা এসডি আছে আর একটি অ্যাডভান্স ট্যাক্স আছে, এটা প্রত্যাহারের জন্য আমরা লিখেছি আগেই, এটা 1 মাস আগে বোধহয় চিঠি লেখা হয়েছে। ভোজ্য তেলের উপরে অ্যাডভান্স ট্যাক্স আছে, কাস্টম ডিউটি নাই, আর ভ্যাট আছে। তো সাধারণত ভ্যাট মওকুফ করা হয় না, আমরা অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স এটি বলে যেটা, সেটা প্রত্যাহারের জন্য আমরা আগেই লিখেছি। চেষ্টা করছি সেটা পেঁয়াজের যে ব্যাপারটা আসছে, আমরা চারিদিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলে রাখা যায় যতদূর সম্ভব। তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ হবো না, ততদিন কখনো কখনো আমাদেরকে সেটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে। বরং একটা কথা বলতে চাই যে আমরা চেষ্টা করি যাতে করে সহনীয়। টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ ও বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য রয়েছে সেগুলোর ব্যাপারে নজরদারির কথাও জানান বাণিজ্যমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণভবনে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল 4টায় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ছাড়াও দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা এতে অংশ নেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক চলছে। এ সময় দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে আবার বৈঠক শুরু হবে। আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সোমবার সকালে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম এর মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে রোসাটম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে রোসাটমের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য স্থানীয় জনগণকে আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন। সৌজন্য সাক্ষাতে রোসাটমের মহাপরিচালক লিখাচেভ জানান, বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতায় পারমাণবিক ক্ষেত্রে প্রবেশ করেছে বাংলাদেশ। 2023 সাল নাগাদ বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশেও উন্নীত হবে। বিদ্যুৎ খাতে রুশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। সৌজন্য সাক্ষাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রুশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এই আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রাচীর বানাম নগরী পরিদর্শনে গিয়ে কূটনৈতিক সাংবাদিকদের এই তথ্য জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়। রবিবার পাবনার ঈশ্বরদীর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কাজের উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে রাশিয়া, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ। পরমাণু নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সোমবার নিজেদের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি কিউন। নারায়ণগঞ্জের পানামনগর পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী। পরমাণু জ্বালানি সক্রিয়ভাবে ব্যবহারের ক্ষেত্রে কোরিয়া একটি প্রধান দেশ। আমরা সংযুক্ত আরব আমিরাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশ আগ্রহ দেখালে প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা দিতে দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। আমাদের পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা তা বলবো না, তবে প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা উন্নত ও সক্ষম। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারি বেসরকারিভাবে অর্থের যোগান হবে। প্রয়োজনে ফান্ডের জন্য অন্যান্য দেশেরও সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক গভীর করতে কাজ করার কথাও বলেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, দেশে যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা কমিশনের আছে, কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। সাবেক এই নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। দেশের মানুষ 70% ভোট দিলে সুষ্ঠু নির্বাচন হতো। সেমিনারে এ সময় সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা নিজেরা বিভক্ত হয়ে যাচ্ছে। অনেক নেতা দল ছেড়ে দিচ্ছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মূল সমস্যা মাহবুব তালুকদার নিজেই। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 29 নম্বর ওয়ার্ডের 6টি ইউনিটের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে দলের মধ্যে অন্তকোন্দল, দলাদলি, রেষারেষি থাকবে না। নিজেদের দল ভারী করতে চিহ্নিত আসামি ও সুবিধাভোগীদের সংগঠনে ঠাঁই না দিতে নেতাকর্মীদের আহ্বানও জানান। বলেন, প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দলীয়ভাবে খোঁজ নিয়ে তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন ও ভালোবাসার মধ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দেয়া হবে। আওয়ামী লীগ আরও স্মার্ট হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আগামী বছর মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বিএনপির মুখ বন্ধ হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, উন্নয়নের জন্য নয় বরং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে সারা বিশ্বকে তাক লাগিয়েছে ক্ষমতাসীনরা। যারা এই দাম বাড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের মদদেই কালোবাজারের সিন্ডিকেট একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। এর মাধ্যমে লুটপাট করে ক্ষমতাসীনরা বিদেশি টাকার পাহাড় গড়ে তুলেছে। মন্ত্রীদের মালিকানাধীন রাইস মিলের নিয়ন্ত্রণের কারণে চালের দাম বেড়েই চলেছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা অসহায় বর্তমান সরকারের কাছে। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এখনো 30 থেকে 32টি ই কমার্স প্রতিষ্ঠান সিআইডি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। 100 কোটি টাকা আত্মসাৎ করা 4টি ই কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর সোমবার সকালে সিআইডি হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। গোয়েন্দারা বলছেন, এখন পর্যন্ত 60টি কোম্পানির বিরুদ্ধে তারা অভিযোগ পেয়েছেন। আত্মসাৎ করা কিছু টাকা ফ্রিজ করার দাবি করেন গোয়েন্দারা। তবে একমাত্র আদালতের নির্দেশ বা আদেশ ছাড়া আত্মসাৎ করা টাকা সিআইডির ফেরত দেওয়ার ক্ষমতা নেই বলেও জানান গোয়েন্দারা। এদিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি।
ঢাকা ও চট্টগ্রামে নভেম্বর থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে চ্যানেলের সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সম্প্রচার শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি চক্র বিদেশি চ্যানেলের পক্ষে মাঠে নেমেছে, তবে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব চ্যানেলগুলোর ব্রডকাস্টারদের, কিন্তু তারা সেটি পাঠায় না। তথ্যমন্ত্রী জানান, ক্লিন ফিডের পর এবার সরকারের লক্ষ্য ডিজিটালাইজেশন। এটি না হলে সরকারের রাজস্ব ক্ষতি যেমন হচ্ছে, তেমনি চ্যানেল মালিকরাও পে চ্যানেল পরিচালনায় যেতে পারছেন না। 50 বছরে দেশের গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও মেগা সিটি ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 থেকে 4.5 ডিগ্রি পর্যন্ত, যা রাজধানীকে চরম তাপমাত্রার গরম দ্বীপে পরিণত করেছে বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এর প্রভাবে বদলে গেছে দেশের শীত গ্রীষ্মের ধরন, কমেছে মানুষের কর্মক্ষমতা। অন্যদিকে মৌসুমী বৃষ্টিপাত দীর্ঘায়িত হওয়ায় বেড়েছে ডেঙ্গু ও শ্বাসকষ্টের প্রকোপ। এর ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে 6 কোটি মানুষ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। শিল্পায়ন আর অপরিকল্পিত নগরায়নের প্রভাবে বায়ুমণ্ডলে বাড়ছে গ্রিনহাউস গ্যাস। কার্বন নিঃসরণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গলছে হিমালয় পর্বতমালা। বৈশ্বিক উষ্ণায়নের চরম প্রভাব পড়েছে বাংলাদেশেও। 5 দশকে দেশের মধ্যাঞ্চলে 0.5 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম আর সিলেটে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সবচেয়ে বেশি উষ্ণতা বেড়েছে মেগাসিটি ঢাকায়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার দিক দিয়ে বিশ্বের 13,000 শহরের মধ্যে শীর্ষ 50টি শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। ঢাকা সিটির কোনো কোনো জায়গায় এমনকি 3.5 ডিগ্রি থেকে 4.5 ডিগ্রি বেড়েছে গত 65 বছরে। এটা কোরিলেট করা হয়েছে স্যাটেলাইটের টেম্পারেচার ইমেজ থেকে, টেম্পারেচার ডেটা থেকে। ফলে পরিষ্কারভাবে বোঝা যায় যে হিট আইল্যান্ড এফেক্ট কোনো কোনো জায়গায় যথেষ্ট ঘনীভূত হচ্ছে। তাপমাত্রার দ্বীপের মতো তৈরি হয়ে যায়, যেখানটায় এই পিচ ঢালা পথের পরিমাণ বেশি, ইটকাট পাথরের পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে। গবেষকরা বলছেন, পিচ ঢালাই পথ এবং কংক্রিটের ইমারত বাড়াই 32 বছরে ঢাকার গড় উষ্ণতা প্রায় 3 গুণ বেড়েছে। জলবায়ুর এই বিরূপ প্রভাবে বৈচিত্র্য হারাচ্ছে ষড়ঋতু, বাড়ছে মানুষের অসুখ বিসুখও। এই মৌসুমি বৃষ্টিপাতের সময়কালটা কম বেশি আমাদের 5 মাস জ্বালাতো। এখন শুরু হয় মার্চের শেষ ভাগে এবং সেটা অক্টোবর পর্যন্ত জারি থাকে, প্রায় 7 মাসের ধাক্কা। এখন গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যেটা নামছে না, আবার বৃষ্টিপাতও আগের চেয়ে বেশি। ফলে আসলে সামগ্রিকভাবে মশকের এই বংশবৃদ্ধির জন্য উপযুক্ত কন্ডিশনটা তৈরি হয়েছে এবং সেটা এক্সটেন্ডেড হয়েছে আগের তুলনায়, বেড়ে গেছে আরও 2 মাস। ফলাফল হচ্ছে আমরা এই ধরনের বাহকতাড়িত যে রোগগুলো তাতে আক্রান্ত হচ্ছে বেশি পরিমাণে। সর্বোচ্চ তাপমাত্রার দিক দিয়ে দিল্লির পর তালিকায় ঢাকার নাম উঠে আসায় উদ্বিগ্ন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। গবেষণার তথ্য বিশ্লেষণ করে দরকারি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। ঢাকার বিষয়ে যেটা বলা হয়েছে বা বাংলাদেশের বিষয়ে, সেই বিষয়ে আমরা আবহাওয়া অধিদপ্তর এবং পার্শ্বর আমরা মতামত নিব যে তারা যে মন্তব্য যেটা করেছে ওটা কতটুকু সঠিক। যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি এটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য, এই মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। দ্রুত বাড়তে থাকা ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শহরকে বাসযোগ্য করতে বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষকদের সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃত্যু আরও কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 27,699 জন। 23,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 599 জন। মোট শনাক্ত 15,62,958 জন। নতুন 634 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,24,467 জন। শনাক্তের হার 2.58, সুস্থতার হার 97.53 ও মৃত্যুর হার 1.77%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের 7 জন, বরিশালের 2 জন, ময়মনসিংহে 1 জন ও খুলনার 1 জন রয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। করোনার কারণে এবারও সীমিত আয়োজন, সেই সাথে মানতে হচ্ছে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানী সহ গোটা দেশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি। এর আগে সোমবার দুপুরে একই পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জানান, পূজা উদযাপন নিশ্চিতে সারা দেশে বাড়ানো হয়েছে র্যাবের গোয়েন্দা নজরদারি। রাজধানী ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিলেও বন্ধ হয়নি গণরুম। আগের মতোই গাদাগাদি করে থাকতে শুরু করেছে শিক্ষার্থীরা। করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকি জেনেও বাধ্য হয়েই গণরুমে থাকছেন জানান শিক্ষার্থীরা। তবে গণরুমে ভিড় কমাতে বহিরাগত ও অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার মতো কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 100 থেকে 150 স্কয়ার ফিটের ছোট্ট রুমের মেঝেতে বিছানো তোষক ও বিছানা, আর তাতেই 20 থেকে 25 জনের বসবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত গণরুম সংস্কৃতির ব্যত্যা হয়নি করোনাকালেও। সূর্য সেন হলের একটি গণরুমের চিত্র এটি। সকল শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার একদিনের মধ্যেই অনেকটাই পরিপূর্ণ গণরুম। বিজয় 71 সহ দু একটি হলে গণরুম বন্ধ ঘোষণা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলেই গণরুমের আগের সেই চিত্র। বাড়তি ভিড়ে করোনাকালে স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। আমরা যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছি, আর এখানে স্বাস্থ্য বিধি অবশ্যই সেভাবে মানা হবে না। আমরা ক্যাম্পাসে যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছি, এই গণরুমে আসার পর থেকে আমরা কিন্তু তার এক্সপেকটেশনে কিছুই পাচ্ছি না। এই যে গণরুমের যে বিষয়টা ছিল, এইটা পুরোপুরি এখনো উঠে যায়নি। এখন হচ্ছে সিট দেওয়ার প্রক্রিয়া চলতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি হলেই বসবাস করছে বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া অনেকেই। তাদের হল ত্যাগের মধ্য দিয়ে আবাসন সংকট অনেকটাই দূর হবে। এ বিষয়ে সব হলের প্রভোস্টদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। অনেকেরই ঢাকার তাদের আবাসন সংকট আছে। সে অবস্থায় মানবিক কারণে গণরুমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বা সংখ্যা অতীতে যেরকম ছিল সেরকম না রেখে বিভিন্ন হলে প্রভোস্টরা বিভিন্ন ধরনের তাদের হলের নিড অনুযায়ী প্রাধ্যক্ষরা বা আমাদের যে হাউস টিউটররা আছে ওনারা ব্যবস্থা নিয়েছেন। এবং কোনো হলে গণরুমের যে শিক্ষার্থীদের যে আমরা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরে গণরুমগুলোর বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানেও নিয়ম অনুযায়ী সিট দেওয়া হবে। অধ্যাপক মাকসুদ কামাল জানান, করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রতিটি সেমিস্টারের মেয়াদ 6 মাস থেকে কমিয়ে 4 মাসে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সিলেবাস সংক্ষিপ্ত করার কোনো পরিকল্পনা নেই। আগামী 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিভিন্ন বিভাগের সশরীরে শিক্ষা কার্যক্রম। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেঁয়াজের দাম এ সময় একটু বেশি থাকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়েছেন বাণিজ্য সচিব ও মন্ত্রী। এই ইসি সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য সাবেক কমিশনার শাখাওয়াতের। মাহবুব তালুকদার নিজেই একটা সমস্যা বলেছেন ওবায়দুল কাদের। ঢাকায় গরমের তীব্রতা 50 বছরে বেড়েছে 3 থেকে 4.5 ডিগ্রি, স্বাস্থ্য ঝুঁকি চরমে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।